গল্পের সুর চ্যানেলে এখন আপনারা শুনবেন গজেন্দ্র কুমার মিত্রের লেখে একটি গল্প, সত্য উপলব্ধি। আর বরাবরের মতো গল্প পাঠে আমি আপনাদের সাথে থাকব, রোমানা নূপুর। আমাদের লোকনাথবাবু এক পুরুষে পয়সা করেছেন। প্রথম যখন চেয়ে চিনতে ধার করে এই ছোট্ট কারখানাটি করেন, তখন কেউ ভাবেনি যে এটা কোনো দিন দাঁড়াবে। কিন্তু লোকনাথবাবু অক্লান্ত পরিশ্রম করে শুধু যে কারখানাটি দাঁড় করালেন তাই নয়, ফুলিয়ে ফাঁপিয়ে 4 গুণ করে ফেললেন বছর 20 মধ্যে। আমার সঙ্গে অনেক দিনের আলাপ। উনি যখন দিনরাত পরিশ্রম করছেন, তখন আমিও ঘুরছি এটা ওটা ব্যবসার ধান্দায়। এখন আমি সেসব মতলব ছেড়ে একটা স্কুল করে থিতু হয়েছি। ওরও শ্রীবৃদ্ধি হবার ফলে মনে প্রশান্তি এসেছে। তাই এখনো মধ্যে মধ্যে ছুটি ছাটা পেলে ওর ওখানে যাই আড্ডা দিতে। এখন নিজস্ব বসবার ঘর হয়েছে। তার মেঝে কার্পেট পাতা। কলিং বেল বাজিয়ে চা খাবার ফরমাশ করেন এবং ঘোরানো চেয়ারে এদিক ওদিক ঘুরতে ঘুরতে নানাবিধ বাণী দেন। একটা কথা উনি প্রায়ই বলতেন, না মশাই, যতই বলুন, নিজে যেমনই হই, বিয়ে করার সময় লেখাপড়া জানা মেয়ে নেওয়া দরকার। আমি যা বিয়ে করেছি, অবশ্য তখন আমার ভাত রাঁধার লোকেরই দরকার ছিল। লেখা জানে না, পড়া জানে না, বিজনেসের কিছু বোঝে না, কারোর সঙ্গে দুটো সমানে সমানে কথা বলতে পারে না, জানে শুধু প্যান প্যান করে কাঁদতে। ছো, আমার স্ত্রী যদি একটু লেখাপড়া জানে স্মার্ট মেয়ে হতো, তাহলে আমায় পায় কে আজ। লোকনাথবাবুর অনেক সাফল্যের মধ্যে এই একটি অভাববোধও আর রইল না। ভগবান যেন স্থানে থেকে কানে শুনলেন ওর খোদুক্তিটা। অবশ্য সবটা আমার দেখা ঘটনা নয়, বেশিরভাগই শোনা। তবে অনেকে এরকমই বলেছে, তাতে ধরে নিতে পারি এর অনেকখানি সত্যি। নিজে এসেছিল মেয়েটি। হঠাৎই একদিন দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়েছিল। সুশ্রী তরুণী, চলাফেরা কথাবার্তায় সত্যিই স্মার্ট। হাতে 2 গাছি মাত্র চুড়ি, সাধারণ একটা তাঁতের শাড়ি পরনে। তবু যখন সে কাউকে কিছু না বলে শটান বড় সাহেবের ঘরে দরজা ঠেলে ভেতরে ঢুকল, তখন কেউ বাধা দিতে, এমনকি কি দরকার জিজ্ঞাসা করতেও সাহস করল না। কাঁধ চায় অসীমা, বিয়ে পাশ, মা বাপ নেই, কখনো দাদা কখনো দিদির বাড়ি থাকে। বিয়ে হবার কোনো সম্ভাবনা নেই, কারণ তার নিজস্ব কিছু টাকাও নেই কোথাও। সুতরাং নিজের একটা জীবিকা নিজেকেই করে নিতে হবে। অল্প 2-4 কথায় খুব স্পষ্ট ভাষায় নিজের কথা বলে একটা চিঠির কাগজের প্যাড টেনে নিয়ে খসখস করে একটা চাকরির দরখাস্ত লিখল। বলল, এটা লিখলুম হাতে লেখা দেখাবো বলে। বাংলাও ভালো লিখি, চিঠিপত্র সব লিখতে পারবো, যাকে করেসপন্ডেন্স বলে। টাইপ এককালে শিখেছিলুম, অনেক দিন অভ্যেস নেই, তবে আবার 2-4 দিন প্র্যাকটিস করলে স্পিড এসে যাবে। লোকনাথবাবু তো অভিভূত। তখনই সেই মুহূর্তে চাকরিতে বহাল করলেন অসীমাকে। মাইনে স্থির করলেন একেবারেই 250 টাকা। নিজের ঘরের এক কোণেই একটা চেয়ার আর ছোট ডেস্ক দেবার ব্যবস্থা করলেন। অসীমা অতঃপর সেক্রেটারি রূপে অধিষ্ঠিত হল। বলা বাহুল্য, এ ফার্মে সেক্রেটারি রাখার কল্পনা আগের দিনও লোকনাথবাবু করতে পারেননি। বেশ কিছুদিন, মানে মাস 2 কাজ করার পর তার উপস্থিতিতে অভ্যস্ত হয়ে গেছেন লোকনাথবাবু। একটু নেশাও লেগেছে। হঠাৎ পুরো 2 দিন অসীমা এলো না। দুশ্চিন্তায় প্রায় পাগল হতে বসেছেন লোকনাথবাবু। অকস্মাতেই একেবারে উল্কার মতো এসে আবির্ভূত হলো আবার। কিন্তু তার অবস্থাও কতকটা লোকনাথবাবুর মতোই, যেন ঝড়ে পড়ে যাওয়া ফুলগাছ একটি। লোকনাথবাবুর অন্তত তাই মনে হল। উপমাটা মনে মনে নিজেই তারিফ করলেন খুব।
এসো এসো, কি ব্যাপার? অসুখ করেছিল বুঝি? এ কি অবস্থা? খাওনি বুঝি কাল? ওরে এই জনার্দন, যা যা, তাড়াতাড়ি গোটা চারেক সিঙ্গারা আর দুটো রাজভোগ নিয়ে আয়। উদ্বেগে ও উত্তেজনায় লোকনাথবাবু চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন একেবারে। অসীমা যে তারই কর্মচারী তাও মনে রইল না। আর বাস্তবিক ব্যস্ত তো হতেই পারেন। চুল রুক্ষ, অবিন্যস্ত, চক্ষু কোটরগত। সেদিন যে শাড়ি পরা ছিল আজও তা ছাড়া হয়নি। আধ ময়লা নয়, ময়লাই হয়ে উঠেছে বেশ। শ্রান্ত অবসন্ন অসীমা বসে পড়ে যা বলল তার নির্গলিতার্থ এই: দাদার কাছে থাকা তার অসম্ভব হয়ে উঠেছিল, কারণ সে যে স্বাধীনভাবে ভদ্র জীবনযাপন করে সেটা বৌদির পছন্দ নয়। তিনি চেয়েছিলেন ওকে ভাড়া খাটাতে। আত্মরক্ষার জন্যই প্রায় এক কাপড়ে বেরিয়ে দিদির বাড়ি এসে উঠেছিল, কিন্তু গোড়ায় অত বোঝেনি। এখন দেখছে ডাঙায় বাঘ, জলে কুমির। জামাইবাবুর আপিসের মালিক দুপুরবেলা করে দিদির কাছে আসেন। দিদি জামাইবাবুর এ হীন প্রবৃত্তি আর ওর সহ্য হচ্ছে না। সে তাই দুদিন এখানে না এসে পাগলের মতো একটা ঘর খুঁজে বেড়াচ্ছে। কিন্তু মুশকিল হয়েছে এই, এক যুবতী মেয়ে ছেলে কোনো বাড়িওয়ালাই ঘর দিতে চাইছেন না। হাতে পায়ে ধরে বেশি ভাড়া কবুল করেও কাউকে রাজি করাতে পারেনি সে। লোকনাথবাবুকে একটু সাহায্য করতে পারেন না এ ব্যাপারে? নইলে আর কোথাও ঠাঁই না পেলে সে মা গঙ্গার জঠরে ঠাঁই নেবে। তবু ওই বাড়িতে ওই জামাইবাবুর সংসর্গে সে আর থাকবে না। তাকে জল খাবার খাইয়ে লোকনাথবাবু তার অস্টিন গাড়ি বার করে অসীমাকে নিয়ে বেরিয়ে পড়লেন ঘরের সন্ধানে। অসীমা যেসব ঘর দেখেছিল তার একটাও লোকনাথবাবুর পছন্দ হলো না। শেষে ওর এক মক্কেলের এক ফ্ল্যাট বাড়ির কোণের একটি এক কামরা ফ্ল্যাট ঠিক করলেন। ভাড়া ওর জন্যই নামমাত্র নিতে রাজি হলেন তারা, মাসে ১৫০। অসীমা ব্যাকুল হয়ে বলল, কিন্তু এত ভাড়া আমি দেব কোথা থেকে? মাসে ১২৫ টাকা বেরিয়ে গেলে আমার খাওয়া পড়া চলবে কি করে? লোকনাথবাবু সস্নেহে হেসে ওর হাতের পেছনে মৃদু একটা চাপড় মেরে বললেন, সে হবে হবে, তুমিই ব্যস্ত হচ্ছ কেন? আমি যখন এ ভাড়ায় রাজি হয়েছি তখন কি আর কথাটা ভেবে দেখিনি? তখনই পকেট থেকে আগাম ১ মাসের ভাড়া ও ডিপোজিট মোট ২৫০ টাকা বার করে দিয়ে বললেন, আমি আজ থেকে পজিশন নিলাম। এবার অসীমার মালপত্র আনার কথা, কিন্তু সে প্রস্তাবের উত্তরে অসীমা যা বলল তার জন্য লোকনাথবাবুও প্রস্তুত ছিলেন না। সে বলল, মালপত্র আর কি আনব, কিছুই তো আমার নয়। বিছানাটি ছাড়া সবই তো দিদির। দুটো কাপড় জামা শুধু, তার জন্য আমি ওই নরককুণ্ডে আর যেতে রাজি নই। আপনি যান, আমি একটা শাড়ি আর একখানা গামছা, একটু সাবান টাবান কিনে আনি। আর কিছু লাগবে না, আমি মেঝেতে বেশ শুতে পারবো। অসীমা যত সহজে বলল, লোকনাথবাবু কিন্তু তত সহজে একটা অল্প বয়সী মেয়েকে অমন ভাসিয়ে দিতে পারেন না। অগত্যা তখনই বাজার, দোকান, কাঠের গোলা প্রভৃতি ঘুরে একটা চৌকি, এক প্রস্থ বিছানা, একটা চেয়ার, ছোট টেবিল, আলনা, কাপড় জামা, প্রসাধন দ্রব্য, রান্নার সরঞ্জাম, হাঁড়ি, বাসন, উনুন, চাল, ডাল, তেল, মশলা কিনে মোটামুটি ঘর সাজিয়ে দিলেন। অতঃপর অসীমা যে সুখে ও শান্তিতে সুপ্রতিষ্ঠিত হল তা বলাই বাহুল্য। মাইনে ২ মাসে বাড়ানো যায় না, তাহলে অন্য কর্মচারীরা ঝাঁঝা করে উঠবে, সকলে বেশি মাইনের ধুঁয়ো তুলবে। সুতরাং লোকনাথবাবু নিজের পকেট থেকেই সম্পূর্ণ খরচা টানতে লাগলেন। আর একটা অল্প বয়সী মেয়ে একা থাকে, অভিভাবকহীন অবস্থায়, একটু দেখাশোনা করা দরকার বই কি। সে কাজটাও লোকনাথবাবুকে করতে হয়। আসা যাওয়াটা সময় থেকে অসময়ে পৌঁছবে এও স্বাভাবিক। বিশেষ আপিসের পর সন্ধ্যায় যে খবর নিতে আসেন তার অবস্থানকাল দীর্ঘতর হতে থাকে ক্রমশ। সেটা উনি লক্ষ্য না করলেও অপরে করে, অসীমা তো করেই। সুতরাং
এই ব্যাপার নিয়ে নিন্দুকের রসনা কর্মব্যস্ত হয়ে উঠবে। এতেও বিস্মিত হবার কিছু নেই। নানা জনে নানা কথা বলে, কর্মচারীরা তো বলবেই, তাদের বলার আরও সুবিধা। ইদানিং অসীমার আপিসে আসার কোনো নির্দিষ্ট সময় থাকে না, প্রতিদিন নিয়মিত আসেও না, অথচ তার মাইনে কাটা হয় না 1 পয়সাও। এসব কানাঘুষো লোকনাথবাবুর কানেও যে না পৌঁছেছিল তা নয়, অথচ এই নিভৃত সাহচর্যটা তাকে নেশার মতো পেয়ে বসেছে। যাওয়া আসা বন্ধ করতেও পারেন না। কিন্তু শেষ পর্যন্ত একই দিনে দুদিক থেকে 2টি আঘাত এলো, 2 রকমের। সকালে লেখাপড়া না জানা প্রথমা স্ত্রী প্রমীলা খুব আস্তে বললেন, দেখো, ব্যাপারটা বড় দৃষ্টিকটু হয়ে উঠেছে, আমি আর কান পাততে পারছি না। লোকনাথবাবু বিবর্ণ মুখে শুকনো ঠোঁটে জিভ বুলিয়ে নিয়ে বললেন, আমি মানে তুমি কি বলছো ঠিক? সে কথার কোনো উত্তর না দিয়ে, যেন এই ন্যাকামিকে সম্পূর্ণ উপেক্ষা করেই প্রমীলা তেমনি শান্ত কণ্ঠে বলে চললেন, ছেলেমেয়েরা বড় হচ্ছে, তাদের কানেও এসব কথা উঠছে তো। বড় ছোট হয়ে যাচ্ছ তুমি সকলের কাছে। তার চেয়ে ওকে বিয়ে করে ফেলো, কেউ কিছু বলতে পারবে না। কিন্তু এখন তো 2টো বিয়ে মানে, তুতিয়ে তুতিয়ে বললেন লোকনাথবাবু। প্রমীলা বললেন, হিন্দু মতে পুরুষদেরকে বিয়ে করো, তাহলে আর আইনের প্রশ্ন উঠবে না। আর মামলা করবে কে? আমি তোমাকে কথা দিচ্ছি, এই পা ছুঁয়ে বলছি, আমি এ নিয়ে কোনো বাধা দেব না, কি কোনো অশান্তিও করব না। লোকনাথ সেদিন আর তখনই কারখানায় গেলেন না। বাড়ি থেকে বেরিয়ে অসীমার ফ্ল্যাটে গেলেন আগে। দৌড়ে বেল টিপতে অসীমাই দরজা খুলে দিল, কিন্তু তার অবস্থা দেখে একেবারে চমকে উঠলেন লোকনাথবাবু। বেশভূষা আলুথালু, চোখে মুখে কান্নার চিহ্ন, বোধহয় মেঝেতে মাথাও কুটেছে, কেননা কপালে ঠিক মাঝখানে খানিকটা জায়গায় ধুলো লেগে। এ কি ব্যাপার? লোকনাথবাবু নিরতিশয় উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করলেন। আমি নাকি খারাপ মেয়ে, আমার সঙ্গে আপনার সম্পর্কটা নাকি নোংরা, একথা শুনতে শুনতে তো আমার 2 কান পচে গেছে। আপনার কারখানায় কোনো লোক বাদ নেই আমাকে ওই ধরনের কুকথা শোনাতে। আজ বাড়িওয়ালি বলে গেলেন, আমি যদি 48 ঘন্টার মধ্যে ফ্ল্যাট না ছাড়ি, তিনি পুলিশে জানাবেন যে আমি এখানে বসে বেআইনি নোংরা ব্যাপার চালাচ্ছি। বলে আবার আছড়ে পড়ল সে। এরপর আর বিয়ে না করার কোনো উপায় রইল না। অবশ্য কারণও ছিল না, ইচ্ছে তো ছিলই। প্রমীলাই তো সুবিধা করে দিয়েছে। পুরোহিত একজন প্রমীলাই ঠিক করে দিল। জোগাড় যন্ত্রের লোকেরও অভাব হলো না। 2 জন পুরনো কর্মচারী শতপ্রবৃত্ত হয়ে এসে সে ভার নিল। তাদের মেয়েরা এসে ওর কাজ সারল। এরপরে 2টো সংসার পুরোপুরি ঘাড়ে এসে পড়ল লোকনাথবাবুর। অবশ্য অসীমার খরচ তো টানতে হচ্ছিলই, কিন্তু স্ত্রী হবার পর সে স্ত্রীর পূর্ণ মর্যাদা দাবি করবে এ তো জানা কথাই। খাট, আলমারি, কার্পেট, ড্রেসিং টেবিল, তার সঙ্গে রাত দিনের একটি ঝিও। ফলে লোকনাথবাবুকে নিজের শখ শৌখিনতা অনেক কমাতে হয়। কারখানার নতুন বাড়ির কাজও ঢিলে পড়ে, কারণ ওর যা কারখানা তাতে এত টাকা হয় না। ব্যাংক থেকে টাকা ধার করবেন, যতটা টাকা ওর দরকার ব্যাংক ততটা দিতে রাজি হয় না। ওর নাকি অ্যাসেট সে পরিমাণ নেই। শুধু তাই নয়, কোথায় কতক্ষণ কাটাচ্ছেন, মান অভিমান, জবাবদিহি আজকাল প্রায় নিত্যকারের অশান্তি হয়ে উঠেছে। প্রমীলা তত নয় যত অসীমা। প্রমীলা গোড়ার দিকে একবার বলেছিল শুধু, ওখানে কি রাতটা রোজ না কাটালেই নয়? ছেলেমেয়েরা বড় হচ্ছে। ওরা জিজ্ঞেস করে, বাবা কোথায় গেছিলেন মা কাল? আমি কোনো জবাব দিতে পারি না। আবার এদিকে অসীমা এত ধৈর্যের সঙ্গে মিষ্টি করে বলার মেয়ে নয়।
সে রণরঙ্গিনী মূর্তি ধরে আছে। বলে, কেন, কিসের জন্য আমি দাসীবাদীর মতো একা পড়ে থাকব? আমাকে সঙ্গে নিয়ে আত্মীয় স্বজনের বাড়ি যেতে হবে, বন্ধু বান্ধবদের নেমন্তন্নে সঙ্গে নিতে হবে, এই সাপ বলে দিলুম, নইলে তুলকালাম কাণ্ড করব। লোকনাথবাবু দুঃখের কথা জানাতে গিয়ে দস্তর মতো ঘেমে ওঠেন, পাখার নিচে বসেও। বলেন, ওফ, দুটো বিয়ে করার কি ঝক মারি! না মিত্তিরবাবু, আপনাকে সাবধান করছি, আমাকে দেখে শিখুন। কোনোদিন এ পথে পা বাড়াবেন না। পয়সা যতই হোক শ্যালকুকুরের বেদে খরচ করবেন, সেও ভালো। নিজে কখনো দুটো সংসার ফাঁদতে যাবেন না। রাখিকে আনলো প্রমীলাই। বলল, তোমার খুব শখ অফিসে মেয়ে ছেলে রাখার, এ মেয়েটিকে রাখবে? এ আমার দুঃসম্পর্কের বোন, মানে বাবার মামাতো ভাইয়ের ভাগ্নি। এরা নাগপুরে থাকতো, মা মারা গেছেন, বাবার পক্ষাঘাত হয়েছে, একটা ছেলে মানুষ ভাই, সে পুরো সংসার টানতে পারছে না, আর তেমন কেউ নেই। কোথায় যাবে? তোমার নাম শুনে এখানে এসেছে, যদি কিছু হিললে হয়। মেয়েটিকে দেখলেন লোকনাথবাবু। সুন্দরই নয়, তবে শ্রীময়ী। এমন চমৎকার একটি লাবণ্য আছে যাতে ওর দিকে চোখ পড়ে, আর রূপের কথা মনেই আসে না। চোখ জুড়িয়ে গেল ঠিকই, এ মেয়ে কাছে থাকলে মনটা খুশি থাকবে তাতেও সন্দেহ নেই। তবু একবার অসীমার কথাটা মনে পড়ে শিউরে ওঠেন। নিচু গলায় বলেন, আবার একবারে তোমার শিক্ষে হলো না? আবার যদি এই ফাঁদে জড়িয়ে পড়ি? প্রমীলা বলে, কেন, একবারে শিক্ষে হয়নি? ন্যাড়া বেলতলায় কবার যায়? তোমার কাছে আর এ ভয় নেই বলেই ওকে দিতে চাইছি। টিকে নিলে আর কলেরা বসন্ত হয় না। আমি তো ভেবেছি অসীমাকে দিয়েই তোমার টিকের কাজ হয়ে গেছে। তা ও কতদূর লেখাপড়া করেছে? লোকনাথ প্রশ্ন করেন। সে এমন কিছু নয়, ওখানের স্কুলের পড়া শেষ করেছে, কলেজে পড়া হয়ে ওঠেনি। তার আগে নাকি ওর বাবার পক্ষাঘাত হয়েছিল। ওখানে মানে ওরা থাকে শহরের বাইরে একটু গাঁয়ের দিকে। টাইপ করাটাও কিছু শিখতে পারেনি। ও বলে ও কারখানায় কাজ শিখবে। ওই রাজ্যের পুরুষ মিস্ত্রির সঙ্গে সে কি ভালো হবে? সে কথা তো বলছি। রাখি বলে, তোমার কোনো ভাবনা নেই, আমি নিজেকে ঠিক বাঁচাতে পারবো, তোমাদের কোনো হাঙ্গামা হবে না, দেখে নিও। লোকনাথবাবু রাজি হয়ে গেলেন। পরের দিন কারখানায় নিয়ে গিয়ে হেড মিস্ত্রি, উনি বলেন ফোরম্যান, পরাশর সাধুকার জিম্মা করে দিয়ে বললেন, এ আমার আত্মীয়, ওর খুব ইচ্ছে কারখানায় কাজ শেখে, তুমি ছাড়া কেউ পারবে না, একটু যত্ন করে শিখিও, আর কাঁচা বয়স বুঝতে পারছো, একটু নজরও রেখো। এই আত্মীয় বলাটাই ভুল হলো বোধ হয়। কারখানার ২৭-২৮ জন শ্রমিক বা মজদুর সঙ্গে সঙ্গে বিদিষ্ট হয়ে উঠল। সকলেরই এক কথা, বাবু আমাদের বিশ্বাস করেন না, গোয়েন্দা বসিয়েছেন নজর রাখার জন্য। এমন মেয়ে এই মিস্ত্রির কাজ শিখতে আসবে কেউই বিশ্বাস করল না। শেষে এমন অবস্থা দাঁড়ালো যে কারখানায় আর রাখা গেল না। অথচ ওই মিষ্টি মেয়েটিকে তাড়িয়ে দিতেও কষ্ট বোধ হলো তার। তিনি অসীমার চেয়ার টেবিল ওকে দিয়ে নিজের ঘরে বসালেন। বাংলা হাতের লেখা খারাপ, ইংরেজিটা চলনসই, দু একটা চিঠিপত্র নকল করা ছাড়া কোনো কাজ নেই। তবু বসেই থাকে সে। লোকনাথবাবু প্রমীলার কাছে উচ্চাঙ্গের হাস্য করেন। হয়েছে ভালো, এও একরকম ফার্নিচার আর কি, আপিস সাজানো। বলি সেক্রেটারি, কিন্তু কেউ যদি সত্যি সত্যি তাই মনে করে কথা কইতে যায়, তাহলেই বিভ্রমের শেষ থাকবে না। কথাটা অসীমার কানে উঠল, তুলল কারখানার লোকেরাই গিয়ে। বৌদিদি সম্বন্ধে যথেষ্ট আত্মীয়তা প্রকাশ করে তার স্বাস্থ্যের জন্য উৎকণ্ঠা দেখিয়ে শেষে এই খবরটি দিল। অসীমা একেবারে দপ করে জ্বলে উঠল।
রাগারাগি, ঝগড়াঝাঁটি, মাথা খোঁড়াখুড়ি, যত রকম সিন করার কথা জানা আছে কোনোটাই বাদ গেল না। শেষে বলল, ওকে আজই তাড়াও যদি ভালো চাও তো। লোকনাথবাবু অনেকদিন ধরে উত্ত্যক্ত হয়ে উঠেছিলেন। শিক্ষিতা স্মার্ট মেয়েতে তার অরুচি হয়ে গেছে বহুদিনই। প্রমীলা তবু সেবা যত্নের ত্রুটি করে না। এ তো একেবারে রাঙা মূলো। বিশেষ এর এই কলহতিক্ত মুখের পাশে রাখির মিষ্টি মুখখানা কল্পনা করে তিনি মন স্থির করে ফেললেন। মুখ গোজ করে বললেন, আমার অফিসে কাকে রাখবো না রাখবো সে আমি বুঝব। তোমার কথা শুনে আমি ব্যবসা চালাবো না। অসীমা বলল, দেখো, ভালো হবে না বলে দিলুম। খারাপটাই হোক দেখি, ভালো তো অনেক দেখলুম। লোকনাথবাবু বেরিয়ে এলেন। প্রথম মনে হয়েছিল অসীমা বোধহয় আত্মহত্যাই করবে, কিন্তু সে ধার দিয়ে গেল না। সে যা করল তা হচ্ছে পরের দিন সকালে মাথায় ঘোমটা টেনে গিয়ে কারখানা দৌড়ের কাছাকাছি একটা গলির মোড়ে দাঁড়িয়ে রইল। একটু পরেই বাবুর সঙ্গে বাবুর গাড়িতে এসে নামল রাখি। অসীমা ভালো করে দেখে নিয়ে নিঃসন্দেহ হলো। তারপর বীর দর্পে কর্তার আপিসের ঠেলা দৌড় ঠেলে ভেতরে ঢুকে বলল, ও, ইনিই বোঝে তোমার নতুন সেক্রেটারি, তোমার প্রথম পক্ষের আত্মীয়া। তা বেশ, তবে এও শুনে রাখো, এই ঠাকুরনটিকে বই খাতা হাতে নিয়ে কলেজ গার্ল এই ঠাটে খদ্দের ধরবার জন্য লিন্ডসে স্ট্রিট অঞ্চলে রাত্রে ঘুরে বেড়াতে দেখেছি। হয় না হয় ওকে জিজ্ঞাসা করো, আমার সামনে না বলুক, সাধ্যি থাকে তো। শাট আপ! লোকনাথবাবু গর্জন করে উঠলেন। তোমাকে এখানে আসতে কে বলেছে? এটা আমার অফিস। হিংসের কাদা ছিটিয়ে রাটি ঝগড়া করার জায়গা এটা নয়। তুমি বেরিয়ে যাও এক্ষুনি বলছি, নইলে আমি চূড়ান্ত অপমান করতে বাধ্য হব। করো না, ক্ষমতা থাকে তো। দেখি কার ঘাড়ে কটা মাথা আছে আমার গায়ে হাত দেয়। সদম্ভে উত্তর দেয় অসীমা, গলাটা আরেক পর্দা জড়িয়ে। বলি, কি গো ঠাকরন, বলো না তোমাকে ঠিক চিনেছি কি না? এবার লোকনাথবাবুকে স্তম্ভিত হতভম্ব করে দিয়ে রাখি প্রশান্ত কণ্ঠে উত্তর দেয়, কেন চিনবে না? দুজনেই ওই পাড়ায় ঘুরেছি কতদিন, রাত 10টা-11টা পর্যন্ত। চেনার তো কোনো অসুবিধে নেই। এই প্যাচটা তোমার মাথায় আসতে যা 2-3 বছরে ছাড়াছাড়ি, তাতে কি আর এতদিনের চেনা মুখ ভুল হয়ে যাবে? বুদ্ধি যে তোমার খুব, তা মানতেই হবে। আর ওরই মধ্যে একটু ইংরেজি জানো, তাতেই মিথ্যে ঠাট্টা বজায় দেওয়া সোজা হয়েছে। অনাবশ্যক বোধেই কথাটা শেষ করে না রাখি। লোকনাথবাবুর দিকে ফিরে বলে, নমস্কার, দিদিকে বলবেন তার কাজ আমি হাসিল করে দিয়েছি। একদিন ধীরে সুস্থে গিয়ে বাকি টাকাটা নিয়ে আসব। ধাক্কাটাই একটু একটু করে সামলে উঠলেন বৈকি। চরম আঘাতে বোকা প্রতিপন্ন হবারই কথা। অসীমা কাপড় গয়না নিয়ে কিছু আসবাব বেচে সরে পড়েছে। ভালোই হয়েছে। এত সহজে ঘাট থেকে নামবে লোকনাথবাবু ভাবেননি। এজন্য তিনি প্রমীলার কাছে কৃতজ্ঞ। কেবল রাখি মেয়েটার জন্য এখনও তার মন কেমন করে। অত মিষ্টি যার মুখ, সে এত বধ হতে পারে না। নেহাত বোধ হয় নিরুপায় হয়েই সংসার চালাবার জন্যই হয়তো অনেক ভাই বোন, খেয়ে জানে। এখন দেখা হলে একটাই বাণী দেন লোকনাথবাবু, মেয়ে ছেলে জাতটাই ছ্যাঁচড়া, কি বলবো মিত্তিরবাবু, ওসব সমান। আগে ভাবতুম পাড়া গিয়ে অশিক্ষিত মেয়েরা বুঝি বোকা শোকা ভালো মানুষ। বাপস, শহরের মেয়েরা যদি যায় ডালে ডালে, ওরা যায় পাতায় পাতায়। বিয়ে করাটাই বোকামি। যারা করে না তাদের আমি নমস্কার করি। গল্পের সুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন গজেন্দ্র কুমার মিত্রের লেখে একটি গল্প, সত্য উপলব্ধি। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নূপুর। আপনারা যারা গল্পের সুর চ্যানেলের গল্প নতুন শুনছেন, আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ,
যদি আপনারা আরও এমন গল্প শুনতে চান তবে নিচের সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন। এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে। আর পাশে থাকা বেল বাটনটিও চেপে রাখুন যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবসময় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন ও আনন্দে থাকুন, এই প্রার্থনা রইল।